সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, থামার কোনো নামগন্ধও নেই। অবশ্য এমন দিন আমার খুবই প্রিয়। এমন দিনে আমি কোথাও বেরোই না, সারাদিন বাসায় থাকি আর এনজয় করি দিনটাকে। তাই অফিসে কল করে বলে দিয়েছি আজকে যাব না এবং ম্যানেজারকে সব দেখে নিতে। ভাবলাম আজকে লম্বা একটা ঘুম দেওয়া যাবে, তাই কাঁথা মুড়ি দিয়ে যেই শুতে যাব অমনি নানির মেয়ের আগমন। এই তুষার, আজকে কি তোর অফিস নেই? না আম্মু, আজকে ছুটি নিয়েছি। তাহলে তো ভালোই হলো। কেন? আজকে একটা জায়গায় যাব মেয়ে দেখতে। উফ আম্মু, তুমি আবারও শুরু করলে? শুরু কি আমি করেছি নাকি তুই করেছিস? এই পর্যন্ত প্রায় 15টা জায়গায় পাত্রী দেখেছি, কিন্তু কোনোটাই তোর মন মতো হয় না। এই নিয়ে মানুষজন বলা বলি করে যে নিশ্চয়ই পাত্রীপক্ষ রিজেক্ট করে, না হলে কি এতগুলোর মাঝে কাউকে পছন্দ না হওয়ার কথা? মানুষের মুখ আছে তাই তারা বলে, আর আমাদেরও কান আছে তাই আমরা শুনি। ফালতু কথা বলবি না একদম। সবকিছু তো তোর জন্যই হচ্ছে। আমার সোজা কথা, বিকেলে পাত্রী দেখতে যাব, আর এটাই যেন আমার লাস্ট পাত্রী দেখা হয়। এরপরে আমি আর কোথাও যাব না। আর তাছাড়া মেয়ের ছবি দেখেছি, মাশাল্লাহ খুব সুন্দর দেখতে। সরাসরি আরো ভালো লাগবে। তাই এবার আর কোনো কথা শুনবো না আমি। এই বলে আম্মু চলে গেল রুম থেকে। ভেবেছিলাম আজকে সারাদিন ঘুমাবো, যার জন্য ছুটিও নিয়েছি। আর এখন নাকি পাত্রী দেখতে যেতে হবে। ধ্যাত, ভাল লাগে না। বিকেলটা মেঘলা, জানালার কাছে তখনও বৃষ্টির ফোঁটা, থামার নাম নেই। সারাদিনের অলস ভাব নিয়ে চুপচাপ বসে আছি। মনে হচ্ছিল আজকের দিনটা আমার জন্য একদম নিখুঁত হতো যদি আম্মু হঠাৎ করে ওই পাত্রী দেখা মিশনটা ঘোষণা না করতেন। ঘড়ির কাঁটা তখন 4টা ছুঁই ছুঁই। আম্মুর ডাক এলো ঘরের ভেতর থেকে। তুষার, তাড়াতাড়ি রেডি হয়ে আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে। আমি গম্ভীর গলায় বললাম, আম্মু আজকে কি যেতেই হবে? অবশ্যই, আর কোনো অজুহাত শুনবো না আমি। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। ভেবেছিলাম আজ বৃষ্টির দিনে গরম কফি হাতে একটা লম্বা ঘুম দেব, অথচ এখন যাচ্ছি পাত্রী দেখতে। যেন নিজের ভাগ্যের বিচার দিতে যাচ্ছি কোনো আদালতে। গাড়িতে উঠলাম আম্মু আর মামার সঙ্গে। রাস্তায় তখন হালকা ট্রাফিক। জানালার পাশে বসে বাইরে তাকালাম। গাছের পাতায় জমে থাকা পানি নিচে টুপটাপ পড়ছে। আর আমি ভাবছি, এমন বৃষ্টি আগে কখনো এত ভারী লাগেনি কেন? কেন যেন মনটা কেমন অস্থির লাগছিল। মাথায় পুরনো কিছু স্মৃতি ভাসছিল, বিশেষ করে নীলা নামক স্মৃতিটা। 3 বছর আগের গল্প, আমার জীবনের প্রথম ভালোবাসা, আর হয়তো শেষও। নীলাকে প্রথম দেখি কলেজের শেষ বর্ষে। বৃষ্টি ভেজা বিকেলে ক্লাস শেষে ছাতাটা ভাগ করে নিয়েছিলাম দুজন। ওর চোখে ছিল শান্ত একটা নীল আভা, একদম ওর নামের মতোই। ধীরে ধীরে সম্পর্কটা গভীর হয়েছিল। কিন্তু জীবন যেমন মিষ্টি দেয়, তেমনই তেতেও দেয় সময় মতো। যখনই পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই একদিন নীলা এসে বলতে লাগলো, তুষার, আমাদের আর একসাথে থাকা সম্ভব না, হয়তো এটাই আমাদের শেষ দেখা। তখন ভেবেছিলাম মজা করে হয়তো বলেছে। অনেকবার কারণও জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুই বলল না। পরের দিন থেকে ওর ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়ায় ডিঅ্যাক্টিভ, সব কিছু রীতি। আমি খুব ভেঙে পড়েছিলাম। অনেক খুঁজেছি নীলাকে, কিন্তু কোথাও পাইনি। ওরা যে বাসায় থাকতো সেই বাসাতেও নেই। তারপর সময় কেটে গেছে, অফিসের ব্যস্ততা, জীবনের হিসেব, আর এখন আমি যাচ্ছি বিয়ে করার জন্য পাত্রী দেখতে। গাড়ি থামলো একটা দোতলা বাড়ির সামনে। এই বাড়িটাই শুনেছি, মেয়েটা নাকি খুব ভালো, শান্ত, ভদ্র, আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর। আমি মুচকি হেসে বললাম, যত সুন্দর শোনাচ্ছে ততই ভয় লাগছে। গাড়ি থেকে নামতেই কয়েকজন এগিয়ে এলো আমাদের নিতে। আমরা বাড়ির ভেতর প্রবেশ করলাম।
ড্রয়িং রুমে কিছু অতিথি বসে আছেন। আমি বসে পড়লাম চুপচাপ। হঠাৎ মেয়ের মা বললেন, নীলামা, চা নিয়ে আয়। হঠাৎ শরীর জমে গেল আমার। নামটা যেন বুকের ভেতর কোথাও আঘাত করল। নীলা? না, এটা নিশ্চয়ই কাকতালীয়। হয়তো এতক্ষণ ধরে ভাবার কারণে ভুল শুনেছি। কিন্তু না, কিছু মুহূর্ত পরেই একটা মেয়ে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকল। সাদা সালোয়ার কামিজ, হালকা ভেজা চুল, মুখে একরাশ শান্ত ভাব, কিন্তু চোখ দুটো যেন একদম চেনা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওই তো নীলা, 3 বছর পর, একদম আগের মতোই, শুধু চোখে একটু পরিণতির ছাপ। চা রাখার সময় ওর হাতটা কেঁপে উঠল। ট্রের ভেতর চামচটা টুং করে বেজে উঠল, যেন সময় নিজেই থেমে গেছে কিছুক্ষণের জন্য। আম্মু হাসি মুখে বলল, কি সুন্দর মেয়ে, তাই না তুষার? আমি উত্তরে কিছুই বললাম না। নীলা আমার দিকেই তাকিয়ে আছে, বিস্মিত আর অপ্রস্তুত হয়ে। তোমরা চাইলে বারান্দায় গিয়ে কথা বলতে পারো, এতে দুজনের বোঝাপড়াটাও ভালো হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করে নিও। হ্যাঁ তুষার, যা, যদি কিছু জিজ্ঞেস করার থাকে করে নিস। আর নীলামা, তুমিও। আমি যেন উঠে দাঁড়ানোর সাহসটুকু পাচ্ছি না, তবুও উঠে বারান্দায় গেলাম। বাইরে তখনও বৃষ্টি। নীলা চুপচাপ দাঁড়িয়ে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। কথা যেন গলায় এসে আটকে গেছে। কেমন আছো? ওর ঠোঁট কাঁপল সামান্য। ভালো আছি, তুমি? বেঁচে আছি, এটাই হয়তো ভালো থাকার মতো কিছু। ও হালকা হাসল। সেই হাসিটা ঠিক আগের মতোই মায়াবী, তবু আশেটা যেন দূরের কোনো মুখোশের মতো লাগছিল। একটা প্রশ্ন করি? আমি জানি সেটা কি। তবুও করতে চাই। হুম। তুমি হঠাৎ করে এমন করে হারিয়ে গেলে কেন? কেন এভাবে এত কষ্ট দিলে? কি অপরাধ করেছিলাম আমি যে এভাবে শাস্তি দিলে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, যেন ঠিক শব্দ খুঁজে পাচ্ছে না। বাইরে বৃষ্টির শব্দটা আরও ভারী হয়ে উঠেছে। আর আমি অপেক্ষায় আছি 3 বছর ধরে যার উত্তর খুঁজেছি। আজ হয়তো সেটা শুনব। তুষার, আমি হারিয়ে যাইনি, আমাকে হারিয়ে যেতে হয়েছিল। আর তোমার কোনো অপরাধ নেই তুষার, তুমি নিষ্পাপ। তোমার ভালোবাসাও ছিল নিষ্পাপ। আমি ভ্রুকুচকে তাকালাম। তাহলে কেন এমন করলে আমার সাথে? ও দীর্ঘ শ্বাস ফেলল, চোখ নামিয়ে বলল, তখন বাবার হঠাৎ স্ট্রোক হয়, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। টাকা পয়সার খুব টানাটানি চলছিল। বাবার ঋণ ছিল অনেক, তাই মাকে নিয়ে গ্রামে চলে যাই। ভাবছিলাম ওসব মিটে গেলে তোমাকে সব বলবো, কিন্তু দিন দিন বাবার অবস্থা খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। তারপর আমি মনে করলাম আমার আর তোমার জীবনে থাকার মতো জায়গাই নেই, কারণ অনেক দেরি হয়ে গেছে। হয়তো আমি তোমার চোখে একজন ঘৃণিত কেউ। ওর কণ্ঠ কেঁপে উঠল। তুমি তখন চাকরির ইন্টারভিউ দিচ্ছিলে। আমি চেয়েছিলাম তুমি যেন কষ্ট না পাও, বিভ্রান্ত না হও, তাই কাউকে কিছু না জানিয়ে সব বন্ধ করে দিই। ভেবেছিলাম হয়তো তুমি সময়ের সঙ্গে ভুলে যাবে। আমি চুপচাপ শুনছিলাম, বুকের ভেতর কেমন মোচড় দিচ্ছিল। কাউকে ভালোবাসলে তাকে ঘৃণা করা যায় না নীলা। তুমি জানো, আমি একদিনের জন্য তোমাকে ভুলতে পারিনি। ও তাকালো আমার দিকে, চোখে জল চিকচিক করছে। জানি, কিন্তু তুষার, তখন আমার নিজেরও কোনো ঠিকানা ছিল না। তোমাকে ধরে রাখলে হয়তো তোমার জীবনটাও ভেসে যেত। বৃষ্টির শব্দটা তখন আরও জোরে পড়ছে। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল। জানো তুষার, জীবন না অনেকভাবে আমাদের সাথে খেলতে জানে, যার টার্গেটে একবার পড়ে গেলে বেঁচে থাকা মুশকিল। আমি ঠোঁটে একটুখানি হাসি টানলাম, কিন্তু মনটা ভারী হয়ে আছে। আর সকালে আম্মু যখন বলল পাত্রী দেখতে যাব,
তখন উনি বলেছিলেন এটাই লাস্ট, কারণ এ নিয়ে 15টার মতো পাত্রী দেখেছি, কিন্তু কাউকেই মন মতো পছন্দ হয়নি। ভাবিনি সেই লাস্ট পাত্রী হবে তুমি। আমিও জানতাম না, মা হঠাৎ বলল আজকে নাকি আমাকে আসবে দেখতে। ভাবিনি সেটা তুমি, কিন্তু যখন তোমাকে আবারও দেখলাম বুঝে গিয়েছিলাম ভাগ্য আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে। আমি মৃদুস্বরে বললাম, তাহলে এখন যদি আম্মু বলে মেয়েটা কেমন লাগলো, আমি কি বলবো? কারণ এটাই যে আমার শেষ পাত্রী দেখা, তারপর সারা জীবনে আমাকে সিঙ্গেল থাকতে হবে। ও একটু হাসলো, তারপর বলল, তোমার মন যা চাই তাই বলবে। এখন আমি তোমার জীবনে হঠাৎ করে ফিরে এসেছি, কিন্তু জায়গাটা এখনো আগের মতো আছে কিনা জানি না। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। জায়গা এখনো আছে নীলা, শুধু দরজা বন্ধ করে রেখেছিলাম। তুমি বদলাওনি তুষার, আগের মতোই কথা বলো। কিন্তু তুমি বদলে গেছ। আগের নীলাকে আমি দেখতাম একরাশ হাসিতে, এখন দেখি চোখের নিচে কালো দাগে। জীবন অনেক গল্প শেখায় তুষার। সুখের অধ্যায়গুলো হয়তো ছোট, কিন্তু কষ্টগুলোই মানুষকে বড় করে। তোমার গল্পে কি আমি এখনো আছি? আছো, শুধু নামটা হয়তো মলিন হয়ে গেছে সময়ের ধুলায়। হঠাৎ ভেতর থেকে ডাক এলো। নীলা উঠে গেল ধীরে, যাওয়ার আগে একবার ফিরে তাকালো, সেই একচিলতে হাসিটা নিয়ে, যেটা আমি 3 বছর ধরে মিস করেছি। ভেতরে যেতেই আম্মুর প্রশ্ন, তুষার কেমন লাগলো মেয়েটা? আমি তাকালাম জানালার বাইরে। আকাশ এখনো ভেজা, কিন্তু কোথাও একটুখানি আলো ফুটেছে। ভালো। বাড়ি ফেরার পথে গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। প্রতিটি ফোঁটার সঙ্গে মনে হচ্ছিল নীলা যেন বলছে, আমি ইচ্ছে করে হারিয়ে যাইনি তুষার, শুধু সময়টা আমাকে অন্য পথে নিয়ে গিয়েছিল। রাতে ঘরে ফিরেই মোবাইলটা খুললাম। পুরনো একটা ফোল্ডারে নীলার কয়েকটা ছবি এখনও আছে। জানালার পাশে বসে আছি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ। ঘরের ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক আর আমার নিঃশ্বাসের শব্দ। চোখের সামনে ঘুরে যাচ্ছে বিকেলের দৃশ্যগুলো, নীলার চোখ, ওর কণ্ঠ, আর সেই একচিলতে হাসি, যেটা আবার আমার ভেতরের অনেক পুরনো কিছু জাগিয়ে তুলেছে। হঠাৎ দরজায় আম্মুর কড়া। কি রে, ঘুমাসনি এখনো? না আম্মু, ঘুম আসছে না। তাই নাকি? মনে হয় পাত্রী একটু বেশি ভালো লেগেছে, তাই না? আমি চুপ করে রইলাম। হাসিও এলো না, অস্বীকারও করলাম না। মেয়েটা কিন্তু সত্যিই ভালো, শান্ত, ভদ্র, নম্র, আমাদের পরিবারের মতো। তুই চাইলে আমি কালই ওদের উত্তর দিয়ে দেব। আমি জানি না কেন, কিন্তু আম্মুর কথায় হঠাৎ বুকের ভেতর কেমন হালকা কাঁপুনি উঠল। রাতে ঘুম এলো না। বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম সময় কত নিষ্ঠুরভাবে মানুষকে দূরে সরিয়ে দেয়, আবার একসময় সেই দূরত্বকেই মিলনের পথে দাঁড় করিয়ে দেয়। পরদিন সকালে ফোনে একটা মেসেজ এলো অচেনা নাম্বার থেকে। নাম্বারটা অচেনা হলেও কথার সুরগুলো বেশ চেনা। তুমি কি সত্যিই আবার শুরু করতে পারবে তুষার? মেসেজটা পড়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আঙ্গুল কাঁপছিল, উত্তর দিতে পারছিলাম না। তারপর শুধু লিখলাম, 3 বছর আগে তুমি চলে গিয়েছিলে। আমি তখন থেমে গিয়েছিলাম, কিন্তু হয়তো এবার সময় আমাদের থামতে দেবে না। বিকেলে অফিসে বসে আছি, মাথা কাজ করছে না। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ মিলিয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসায় ফিরে দেখি আম্মু ফোনে কথা বলছে, চোখে মুখে তৃপ্তির হাসি। তুষার, ওরা বলেছে কালই বিয়ের দিন দেখে নিতে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মানে, ওরা রাজি? হ্যাঁ, মেয়ের মা তো বলল নীলা নাকি বলেছে তোকে তার ভালোই লেগেছে।
কথাটা শুনে বুকের ভেতরটা যেন নরম হয়ে গেল। 3 বছর আগের তুষার হয়তো কেঁদে ফেলত, কিন্তু আজকের তুষার শুধু নিঃশব্দে চোখ বন্ধ করল। বিছানায় শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। কয়েক সেকেন্ডের জন্য আঙ্গুল থেমে রইল, তারপর রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ, তারপর খুব আস্তে একটা কণ্ঠ। তুষার। আমি চুপ। কণ্ঠটা 3 বছর আগের মতোই, একটু কাঁপা, একটু উষ্ণ। জানি না কোথা থেকে শুরু করব। মনে হচ্ছে যত কথা বলার ছিল সব জমে আছে গলার ভেতর। আমি খুব খারাপ তুষার। নীলা কিছুক্ষণ থামল, তারপর আবারও বলল, তুমি জানো আমি প্রতিদিন অপরাধ বোধ নিয়ে বেঁচেছি। কতবার ফোন হাতে নিয়েছি, আবার রেখে দিয়েছি। ভেবেছি তোমার জীবনে হয়তো নতুন কেউ এসেছে, ভেবেছিলাম আবারও ব্যথা পাবে। আমি চুপ করে শুনছিলাম। কথাগুলো ধীরে ধীরে বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল। ব্যথা তো এসেছিলই নীলা, কিন্তু আমি কখনো তোমাকে ঘৃণা করতে পারিনি। রাগ হয়তো আমার নিজের ওপরেই। ভাবতাম হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না তোমার জন্য। না তুষার, তুমি ছিলে সেরা, শুধু সময়টাই ছিল নিষ্ঠুর। আমি প্রতিদিন তোমার ফেসবুক খুলে দেখতাম তুমি কিছু পোস্ট করো কিনা। তোমার কোনো ছবি দেখলেই মনে হতো তুমি হাসছো, কিন্তু চোখের ভিতরটা এখনো কেমন ফাঁকা। দুজনেই কিছুক্ষণ চুপ থাকলাম। তাহলে বলো, আবার শুরু করব? চুলে হাত বুলিয়ে ঝগড়া করে, রাগিয়ে আবার মানিয়ে? তুষার, তুমি জানো আমি ভয় পাই। সময় আমাদের সাথে ভালো ব্যবহার করেনি একবারও, আবার যদি ভেঙে দেয় আমাদের। আমি মৃদু হেসে বললাম, ভাঙলেও এবার আমি আমার দায়িত্বে তোমাকে জোড়া লাগিয়ে দেব। কারণ আগে তুমি ছিলে আমার সান্ত্বনা, এখন তুমি হবে আমার শান্তি। 3 বছর পরও তুমি এমন করে কথা বলো, বিশ্বাস হয় না। 3 বছরেও আমি তোমার কণ্ঠ, স্মৃতি কিছুই ভুলিনি। নীলা হাসল, যেন মনের ভেতর থেকে ভারী কিছু একটা হালকা হলো। আর আমার বুকের ভেতর হঠাৎ কেমন একটা উষ্ণতা ছড়িয়ে গেল। তুষার, তুমি এমন কথা বললে আমার বুকটা কেমন যেন গলে যায়। কারণ এখন থেকে আমার কাজই হবে তোমাকে গলানো। জানো, এত বছর পর আজ প্রথম মনে হলো আমি আবার নিজের জায়গায় ফিরে এসেছি। আর আমি মনে করছি এই 3 বছর আমি শুধু তোমাকে ফিরে পাওয়ার জন্যই বেঁচেছিলাম। দুজনেই চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ। আর বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে। তুষার, তুমি জানো তুমি হচ্ছ একমাত্র ব্যক্তি যে এক মুহূর্তে আমার কান্না থামিয়ে হাসি এনে দাও। কারণ আমি মানি তোমার হাসিটাই আমার পুরো পৃথিবী ঠিক রাখে। আজ মনে হচ্ছে পৃথিবী আবার গোল হয়ে গেছে। যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম। ওপাশ থেকে নিঃশব্দে একটা শব্দ এলো, লাভ ইউ তুষার। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করলাম সেই 3 বছর পর আবারও শুনতে পেলাম এই মধুর শব্দটি। দিন পেরিয়ে গেল দ্রুত, সব কিছু যেন হঠাৎ বদলে যেতে লাগলো। সব কিছুর মাঝেও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মেয়েটাকে একসময় হারিয়েছিলাম সে আজ ঘরে চৌকাঠ পেরিয়ে আসবে আমার বউ হয়ে। দিনটা ছিল শুক্রবার। সকালে সূর্য লুকিয়ে আছে হালকা ধূসর মেঘের আড়ালে, তবুও বাতাসে ছিল এক অজানা আনন্দের গন্ধ। আজ আমার এবং নীলার বিয়ে। ভোর থেকে বাড়িতে কোলাহল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম আর হাসতে লাগলাম। লাল এবং সাদা মিলিয়ে একটা শেরওয়ানি পরেছে। শেরওয়ানিটা নীলার পছন্দে কেনার সময় ভিডিও কলে তাকে দেখিয়েছিলাম। সেখান থেকেই বলল এইটা পরতে। আর তাই মনে হচ্ছে আজ অনেক বেশি সুন্দর অনুভব করছি। দুপুরের দিকে আমরা গেলাম নীলাদের বাড়িতে। আমি বসে আছি নিচু চোখে,
হাতের তালু ঘামছে, মনটা কেমন যেন কাঁপছে। ঠিক তখনই পাশের ঘর থেকে নীলার কণ্ঠ ভেসে এলো, কবুল। শব্দটা মৃদু অথচ অনেক গভীর ছিল, যেন আমার 3 বছরের অপেক্ষা এক মুহূর্তে শান্ত হয়ে গেল। ইমাম সাহেব এখন আমার দিকে তাকালেন। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বাড়ি ফেরার সময় গাড়িতে নীলা আমার পাশে বসে আছে। গাড়ির আলোয় ওর মুখটা এমন লাগছিল যেন কোনো ছবির ভেতর রং মিশে গেছে নিঃশব্দে। আমি ওর হাত ধরলাম। এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল শরীরে। 3 বছর পর এই হাতটা আবার ধরলাম। এবার আর ছাড়ব না। গাড়ি তখন আমাদের বাড়ির গেটে ঢুকেছে। বাইরে সাজানো বাতি, দরজায় ফুলের মালা, আর বাড়ির ভেতর থেকে হাসির শব্দ। আম্মু দরজায় দাঁড়িয়ে, চোখে জল, মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমার ঘর আজ থেকে পরিপূর্ণ। আল্লাহ তোমাদের সুখে রাখুক। আমি মাথা নিচু করে সালাম করলাম। নীলাও সালাম করল। বাড়ির ভেতরে সবাই আনন্দে মেতে উঠল। হাসি, ফটো, মিষ্টি বিলানো, যেন পুরো পৃথিবী আজ আমাদের আশীর্বাদ দিচ্ছে। রাত তখন 11টা। ঘরে আলো হালকা। আমি ধীরে ধীরে বাসঘরের দরজা খুলে ঢুকলাম। নীলা লাজুকভাবে ধীরে ধীরে এগিয়ে এসে আমার পা ছুঁয়ে সালাম করল। আমি হালকা হাসি দিয়ে তাকে বুকে টেনে নিলাম। ওর চোখে লাজ আর খুশির মিশ্রণ, আর আমার মনে অদ্ভুত শান্তি ভেসে উঠল। আজ থেকে তুমি শুধু আমার, নীলা। ওর চোখে নরম আলো ফুটে উঠল। লাজুক হাসি আর চোখের ভেতর মিশে থাকা আনন্দ আমাকে আরও কাছে টেনে আনল। ধীরে ধীরে ওর হাত ধরে বললাম, তোমার হাতটা ধরে রাখলেই মনটা শান্ত হয়। নীলা হাতটা আরও শক্তভাবে ধরল। তার চোখে মৃদু কৌতূহল আর মুখে হালকা লাজ। আমি আলতো হাতে ওর গাল স্পর্শ করলাম, আর ও লজ্জায় মাথা নামিয়ে হাসল। ঘরের মধ্যে শুধু নিঃশ্বাসের শব্দ। তুমি জানো এই রাতের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি? নীলা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমিও 3 বছর ধরে শুধু এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। ভাবিনি কখনো আসবে এটা। নীলা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। আমি আরেকবার ওর হাতে হাত রাখলাম। হঠাৎ নীলা বলে উঠল, তুষার, হুম। ছাদে যাবে? এত রাতে ছাদে কেন? আজকে মনে হয় অনেক সুন্দর চাঁদ উঠেছে। চলো না দেখি গিয়ে। আমি আর কিছু বললাম না। ধীরে ধীরে ওকে কোলে তুলে নিলাম। ওর ঠোঁটগুলো হালকা কাঁপছিল আর চোখে আনন্দের ঝলক। দুজন ছাদে উঠলাম। বাতাসে হালকা শীতলতা আর আকাশে চাঁদের নরম আলো যেন আমাদের জন্য আলাদা রেখা তৈরি করেছে। নীলা চোখ উঁচু করে চাঁদ দেখতে লাগলো। তারপর হেসে বলল, জানো, মনে হচ্ছে চাঁদটা যেন আমাদের জন্যেই অপেক্ষা করছিল। হুম, দেখে তো তাই মনে হচ্ছে। চাঁদের আলোতে আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নিঃশব্দে আমাদের হাতের স্পর্শই কথা বলছিল। মন বলছে এই মুহূর্তটা যেন থেমে যায়। থামলেও তুমি আর আমি একসাথে থাকব। এই সত্যটা কখনো থামবে না। ওর চোখে কৌতূহল, মুখে মৃদু লাজ, সব মিলিয়ে আমার ভেতরের শান্তি আরও গভীর হয়ে গেল। ধীরে ধীরে ওকে আবার কোলে নিয়ে রুমের দিকে নামলাম। নীলা আমার বুকের কাছে লুকিয়ে শুধু হালকা হাসি দিল। আমি ধীরে ধীরে ওর চুলের ওপর হাত বোলালাম। তারপর আমি নীলার ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করে আছে। আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর ধীরে ধীরে তাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। আমার ছোঁয়াতে নীলা বারবার কেঁপে উঠছে, কিন্তু বাধা দিচ্ছে না। আমি ঠোঁট ছেড়ে বললাম, কোনো সমস্যা?
নীলা কেবল মাথা নাড়ল। আজ বাধা দিলেও আমি শুনবো না নীলা। অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। আমি চাই না আমাদের মাঝে আর কোনো বাধা থাকুক। সব কিছু ভুলে তুমি একেবারে আমার হও। আমিও বাধা দিব না তুষার। আজ আমি তোমার, তুমি যা বলবে আমি তাই মানতে বাধ্য। আমিও চাই না আমাদের মাঝে কোনো দূরত্ব থাকুক। আমি মুচকি হেসে নীলাকে কাছে টেনে নিলাম। ধীরে ধীরে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।